শুভ সকাল স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো। আমরা ব্যাকরণ পড়ছি। ব্যাকরণ ক্লাসে নত্যবিধান সম্পর্কে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা কয়েকটি শব্দ শুদ্ধ বানান করে শুদ্ধ করে লেখা দেখেছি। তো আমরা আজকে মনে রাখার একটি কৌশল প্রথমেই দেখব, যে আমরা কয়েকটি শব্দ কিভাবে সহজেই মনে রাখা যায়। এটি ব্যাকরণিক কোনো নিয়ম নয়। যেমন দেখো, আমরা যদি আমাদের মাথার উপরে আকাশকে কল্পনা করি, তাহলে আমরা এরকম কল্পিত আকাশ আমাদের, যদিও এভাবে দেখো, মনে করো যদি মাঝে তুমি থাকো এবং আমাদের মাথার উপরে যদি সূর্য থাকে, দেখো মাথার উপরে আকাশে সূর্য দুপুরবেলা, মধ্যাহ্ন আমি এখানে নটি লিখিনি, এখনো নটা পরে লিখব। আর এরপরে রয়েছে পূর্বাহ্ন। দেখো সকালবেলা যখন এই গাছপালার ভেতর দিয়ে মনে করো সূর্য উঠে আসে সকালবেলা, সকালবেলা হলো পূর্বাহ্ন। এখানেও আমরা এখনো লিখিনি, লিখব। এরপরে সন্ধ্যাবেলা যখন আবার গাছপালার ভেতর দিয়ে সূর্য ডুবে যায়, অপরাহ্ন, মানে দিনের শেষ ভাগ, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তো সেই অপরাহ্ন আমরা লিখব। এখানেও কিন্তু হয়ের সাথে ন ব্যবহার আমরা করিনি। দেখো পূর্বাহ্ন বানান এখানে একটি আকার দিয়েছি, পূর্বাহ্ন। তাহলে দেখো আমরা কিন্তু একটি নও লিখিনি এখনো পর্যন্ত। এখানে অপরাহ্ন একটি নয়ের প্রয়োজন, মধ্যাহ্ন এখানেও একটি নয়ের প্রয়োজন, পূর্বাহ্ন এখানেও একটি নয়ের প্রয়োজন। তো লক্ষ্য করো যে আমরা মনে রাখার, এটা মনে করো তুমি, যদিও আমার ছবি আঁকাটি বেশি ভালো হয়নি, মনে করো এটা তুমি দাঁড়িয়ে আছো বা আমি দাঁড়িয়ে আছি, আমাদের মাথার উপরে মস্ত আকাশ, বিশাল আকাশ। সকালবেলা যখন আমরা দেখি সূর্য উঠে আসে গাছপালার ভেতর থেকে, এরকমই বাহ্যিক দৃষ্টিতে মনে হয়। তো সকালবেলা তাহলে আমাদের আকাশকে তুলনা করলে সকালবেলা সূর্যটা নিচে থাকে, আমাদের একেবারে নিচ গাছপালা থেকে সূর্য উঠে আমাদের মাথার উপরে আসে, আবার সন্ধ্যাবেলায় গাছপালার ভিতর দিয়ে সূর্য ডুবে চলে যাচ্ছে, এরকম আপাত দৃষ্টিতে মনে হয়। তো এই পূর্বাহ্ন বা সকালবেলায় সূর্য যেমন নিচে থাকে, তাই আমরা নটাও নিচে লিখে দিয়েছি। নটা কোথায় লিখেছি? নিচে লিখেছি। আবার সন্ধ্যাবেলায় সূর্য যেমন গাছপালার ভিতর দিয়ে নিচের দিকে ডুবে চলে যায়, এজন্য সন্ধ্যাবেলাও নিচে লিখলাম। মধ্যাহ্নে ঠিক আকাশের মাঝে সূর্য থাকে, আমরা এখানেও সূর্য মাঝে লিখেছি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি একটু চেক করে নিচ্ছি যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। তাহলে দেখো আমরা তিনটা বানান দেখেছি, যে পূর্বাহ্ন, মধ্যাহ্ন আর হলো অপরাহ্ন। এই তিনটা বানানেই আমাদের সূর্যের অবস্থান অনুসারে যদি আমরা হয়ের সাথে ন লিখি, তাহলে কিন্তু আমরা শুদ্ধভাবে নটি লিখতে পারবো। তো এভাবে আমরা সূর্যের সাথে মিল রেখে আমাদের ন যদি ব্যবহার করি, সকালবেলা সূর্য নিচে, আকাশের তুলনায় সূর্য আমরা দেখি নিচের দিক থেকে, গাছপালার ভেতর থেকে উঠে আসে, ওভাবে মনে হচ্ছে। তো সকালবেলা সূর্য নিচে, ন নিচে। মধ্যাহ্ন মানে দুপুরবেলায় সূর্য ঠিক আকাশের মাঝে থাকে। এজন্য আমরা হয়ের উপরেও নয়, নিচেও নয়, মাঝখানে, ঠিক মধ্যখানে আমরা নটি
লিখেছি। আর অপরাহ্নে আবার সূর্য যেমন গাছপালার ভেতর দিয়ে আমাদের কাছে মনে হয় আকাশের নিচের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, সেভাবে সন্ধ্যাবেলায় সূর্য যেমন নিচে থাকে, তাই আমরা এখানে নিচে লিখেছি। আমরা আগেই বলেছি যে এটি মূলত ব্যাকরণিক কোনো নিয়ম নয়, মনে রাখার একটা কৌশল হতে পারে। তো এভাবে আমরা আকাশের সাথে তুলনা করে আমাদের ব্যবহারটা নয়ের ব্যবহার মনে রাখতে পারি। তো ব্যাকরণিক নিয়ম অনুসারে এখানে যেহেতু রয়েছে, তাই এটি মূর্ধন্য ব্যবহার হবে। আমরা জানি যে রি র শয়ের পরে যদি থাকে, তৎসম শব্দে রি র শয়ের পরে নয়ের প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ব্যবহৃত হয়। তো আমাদের এরপরে আমরা আরও একটি নিয়ম পড়তে পারি যে ক্রিয়াপদে আমরা এখন এরপরে দেখতে পারি যে আমরা কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোতে কোনো নিয়ম কানুন ছাড়াই, অর্থাৎ ব্যতিক্রমিকভাবে মূর্ধন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এটা নিয়ম কানুন ছাড়া স্বভাবতই কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। যেমন দেখো, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানুগুণ পুণ্যবেণী, ফণি অনুবিপণী গণিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোনো ভানপন শান, চিক্কন নিক্কন তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। এই যে শব্দগুলো আমরা গণনা পিনাক পণ্যবান, গণনা পিনাক পণ্যবান, এই যে শব্দগুলো আমাদের রয়েছে, এই শব্দগুলো যদিও এখন সব শব্দ আমাদের ভাষায় সচরাচর ব্যবহৃত হয় না, তবুও শব্দগুলো আমাদের জানা থাকা প্রয়োজন। আমি আরেকবার বলছি, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানুগুণ পুণ্যবেণী, ফণি অনুবিপণী গণিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোনো ভানপন শান, চিক্কন নিক্কন তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্য বান। তাহলে এই যে আমাদের শব্দগুলো, এই শব্দগুলো হলো স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এই স্বভাবতই মূর্ধন্য দেখো আমাদের স্বভাবতই মূর্ধন্য এখানে যেমন লবণ, এই শব্দটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, হ্যাঁ। এখানে যেমন পণ্য সামগ্রী আমরা ক্রয় বিক্রয় করি, তাই না, এই শব্দটাও বেশি ব্যবহৃত হয়। যেমন বান, হ্যাঁ, ঝড়ঝাপটা আসে না, বান, এটাও আমরা ব্যাপক ব্যবহার করে থাকি। তো এই গণ, মন, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো কিন্তু কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়েছে এই শব্দগুলোতে। কারণ এই শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ, অর্থাৎ এগুলো তৎসম শব্দ, সংস্কৃত শব্দ, এবং সেখানেও এগুলোতে মূর্ধন্য ব্যবহার হয়েছে, তাই আমরা এখানেও মূর্ধন্য ব্যবহার করে থাকি। এরপরে দেখো, আমরা কিছু শব্দে দেখব দন্ত ব্যবহৃত হয়, সেখানে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হয় না। এরকম একটি বিষয় আছে, দেখো যে ক্রিয়াপদে, হ্যাঁ, ক্রিয়াপদে মনে রাখবে যে ক্রিয়াপদে মূর্ধন্য ব্যবহৃত হয় না, মূর্ধন্য ব্যবহৃত হয় না, একেবারে পরিষ্কার কথা।
দেখো ক্রিয়াপদে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, তাহলে কি হয়? দন্ত ন ব্যবহৃত হয়। দন্ত ন। ক্রিয়াপদে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, কোথায় ব্যবহৃত হয়? কি কোন ন ব্যবহৃত হয়? দন্ত ন ব্যবহৃত হয়। যেমন দেখো ক্রিয়াপদে করুন, আপনি কাজটি করুন। হ্যাঁ, যদি আমরা এই করুন ক্রিয়াপদ দিয়ে আপনি আপনি কাজটি করুন, হ্যাঁ, তাহলে দেখো এই করুন বানানে কিন্তু এখানে দন্ত ন ব্যবহৃত হয়েছে। করুন লেখায় কি দন্ত ন ব্যবহৃত হয়েছে। আমরা যদি বলি কি করুণ অবস্থা তার, কি করুণ অবস্থা, কি করুণ অবস্থা তার, অথবা তার কি করুণ অবস্থা। হ্যাঁ, তো এখন এই যে কি করুণ অবস্থা তার, এই করুণ কিন্তু এটা বিশেষণ পদ, আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু বিশেষণ পদ। বিশেষণকে আমরা সংক্ষেপে বিন লিখতে পারি। বিশেষণ পদ, এই বিশেষণ পদ করুণ কিন্তু মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, কিন্তু এই যে ক্রিয়াপদ দন্ত ন, এই দন্ত ন ক্রিয়াপদ, এটা করুণটা হলো কি ক্রিয়াপদ, এজন্য এখানে দন্ত ন ব্যবহৃত হয়েছে। আর এই করুণটা হলো বিশেষণ পদ, এজন্য এখানে কি মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে ক্রিয়াপদে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না, দন্ত ন ব্যবহৃত হয়। আপনি করেন, হ্যাঁ, আপনি পড়ুন, আপনি লিখুন। দেখো এই যে পড়ুন, লিখুন, ধরুন, হ্যাঁ, করেন, হ্যাঁ, লেখেন, ধরেন, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এই ক্রিয়াপদগুলোতে যে ন, এই নগুলো সবসময় দন্ত ন ব্যবহৃত হবে, অর্থাৎ ক্রিয়াপদে সবসময় দন্ত ন ব্যবহার হয়। এরপরে আমরা যেমন পড়েছি ইতোমধ্যে যে ট বর্গীয় ব্যঞ্জনের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। হ্যাঁ, আমরা পড়েছি কি যে ট, ঠ, ড, ঢ এগুলোর সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দে যদি ন এর প্রয়োজন হয় তাহলে সেখানে মূর্ধন্য ন ব্যবহার হয়। কিন্তু আমরা এখন বলতে চাচ্ছি যে দেখো ত বর্গীয় ব্যঞ্জন যেটা আছে, ত বর্গীয় ব্যঞ্জন, ত বর্গীয় ব্যঞ্জন আমাদের মনে আছে নিশ্চয়ই, ত, থ, দ, ধ, দন্ত ন। এই ত বর্গীয় ব্যঞ্জনের সাথে দন্ত ন ব্যবহৃত হয়। ত বর্গীয় ব্যঞ্জনের সাথে কি হবে? দন্ত ন ব্যবহৃত হয়। এখানে মূর্ধন্য ন হবে না। ত বর্গীয় ব্যঞ্জনের সাথে কখনোই মূর্ধন্য ন হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ত বর্গীয় ব্যঞ্জনের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে কখনোই মূর্ধন্য ন হবে না। তাহলে কোন ন হবে? ত বর্গীয় ব্যঞ্জনের সাথে সবসময় যুক্ত ব্যঞ্জন গঠনে যদি নাসিক্য ধ্বনির প্রয়োজন হয়, আমি আবার বলছি, ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে যদি ন ধ্বনির প্রয়োজন হয় তাহলে সেখানে দন্ত ন ব্যবহৃত হবে। হ্যাঁ, ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে কখনোই মূর্ধন্য ন ব্যবহৃত হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ কি জানো? এর একটা কারণ আছে। কারণটা আমরা বলছি এটা মূর্ধন্য ধ্বনি, এজন্য মূর্ধন্য নাসিক্য ধ্বনি দন্ত ধ্বনির সাথে ব্যবহৃত হচ্ছে না, এটা দন্ত ধ্বনি। ত, থ, দ, ধ এগুলো হলো দন্ত ধ্বনি, আর মূর্ধন্য ন হলো উচ্চারণ স্থান অনুসারে মূর্ধন্য ধ্বনি। এজন্য দন্ত ধ্বনির সাথে মূর্ধন্য ধ্বনি মিলে যুক্ত ব্যঞ্জন হচ্ছে না। তাহলে যেই বর্গীয় ব্যঞ্জন ওই বর্গীয় নাসিক্য ধ্বনির সাথে মিশে যুক্ত ব্যঞ্জন গঠন করে। আমি আবার বলছি, যেই বর্গীয় ব্যঞ্জন, যেমন ধরো ক বর্গীয় ব্যঞ্জন, ক, খ, গ, ঘ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি হিসেবে উ ব্যবহৃত হবে। চ, ছ, জ, ঝ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি হিসেবে ইও ব্যবহৃত হবে। ট, ঠ, ড, ঢ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি হিসেবে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। ত, থ, দ, ধ এগুলোর সাথে নাসিক্য ধ্বনি হিসেবে দন্ত ন ব্যবহৃত হবে। হ্যাঁ, ট, ঠ, ড, ঢ এর সাথে মূর্ধন্য নও হতে পারে, দন্ত নও হতে পারে। শব্দটি যদি তৎসম শব্দ হয় তাহলে অবশ্যই মূর্ধন্য ন হবে, আর শব্দটি যদি অতৎসম হয় তাহলে ট, ঠ, ড, ঢ এর সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে যদি নয়ের প্রয়োজন হয় তাহলে দন্ত ন হবে, যদি শব্দটি অতৎসম হয়। আর তৎসম শব্দের ক্ষেত্রে ত বর্গীয় বর্ণের সাথে ত
ত, থ, দ, ধ এগুলোর সাথে সবসময় দন্ত ন দিয়েই যুক্ত ব্যঞ্জন গঠিত হবে। আবার বলছি, যদি নাসিক্য ধ্বনি ন এর প্রয়োজন হয়, অন্য ধ্বনি প্রয়োজন হলে তো নিশ্চয়ই আমরা সেখানে জোরপূর্বক ন বসিয়ে দিব না, তাই না? যদি ন এর প্রয়োজন হয় তাহলেই এগুলোর সাথে আমরা দন্ত ন ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা একটি উদাহরণ দেই। যেমন দেখো দন্ত, এই যে দন্ত ন তার সাথে ত, দন্ত। হ্যাঁ, যেমন তয় থ, যেমন উত্থান বানানে কিন্তু দন্ত ন নেই। আমরা আগেই বলছি যুক্ত ব্যঞ্জন গঠনে যদি ন এর প্রয়োজন হয় তাহলেই ন হবে, অন্য কোনো বর্ণের প্রয়োজন হলে তো আর সেখানে যেমন দেখো গন্ধ, গ নয় ধ, এখানে যেহেতু ধ ব্যবহার হয়েছে তাই কিন্তু এখানে দন্ত ন চলে আসছে। হ্যাঁ, তো এভাবে আমরা যদি ত, থ, দ, ধ এর সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে ন এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই দন্ত ন হবে। এরপরে আমরা আরেকটি বিষয় দেখি যে রি, র, স এর পরে যদি চ বর্গীয় বর্ণ হয়, দেখো রি, র, স এর পরে রি, র, স এর পর যদি চ বর্গীয় ব্যঞ্জন হয়, চ বর্গীয় ব্যঞ্জন হয় তাহলে কিন্তু এই রি, র, স এর পরে চ বর্গীয় বর্ণ হলে এবং এরপরে যদি ন এর প্রয়োজন হয়, যদি ন এর প্রয়োজন হয় তাহলে সেখানে দন্ত ন হবে। আর যদি নাসিক্য ধ্বনি এগুলোর সাথে চ বর্গীয়ের সাথে যদি ইও হয় সেটা তো হবেই। আমি বলছি রি, র, স এর পরে যদি চ বর্গীয় বর্ণ থাকে আর তারপরে ন এর প্রয়োজন হয় তাহলে সেখানে অবশ্যই দন্ত ন হবে। যেমন দেখো বাণী অর্চনা আমরা লিখে থাকি, তাই না? অর্চনা, বাণী অর্চনা। হ্যাঁ, তাহলে অর্চনা, এখানে কিন্তু রেফ আছে, তারপরেও কিন্তু রেফ থাকার পরেও দন্ত ন হয়েছে। কারণ কি জানো? কারণ হলো রেফ এরপরে চ আছে, রেফের পরে কি আছে? চ আছে। এই রেফের পরে চ থাকার কারণে, রেফের পরে চ থাকার কারণে আমাদের এখানে দন্ত ন ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যদি লিখি অর্জন, অর্জন, দেখো এই অর্জন লিখতে দন্ত ন হয়েছে। কারণ কি? কারণ হলো এই যে রেফ আছে, রেফের পরে জ আছে, বর্গীয় জ আছে, এই রেফের পরে বর্গীয় জ থাকার কারণে তারপরে নটি দন্ত ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি রি, র, স এর পরে যদি চ বর্গীয় ব্যঞ্জন থাকে তাহলে সেখানে কি হবে? তারপরে নটি অবশ্যই দন্ত ন হবে। আরেকটা বিষয় আছে যে খাঁটি বাংলা শব্দে দন্ত ন হয়। খাঁটি বাংলা শব্দ যেগুলো রয়েছে, হ্যাঁ, যেমন ঘেন্না লিখি আমরা, না? খাঁটি বাংলা শব্দে একটু তোমরা লিখে ফেলো, খাঁটি বাংলা শব্দে, বাংলা শব্দে দন্ত ন ব্যবহৃত হয়। দন্ত ন, দন্ত ন ব্যবহৃত হয়। যেমন ঘেন্না, ঘেন্না, এখানে কিন্তু দন্ত ন দুটোই ব্যবহার হয়েছে। এরপরে যদি আমরা লিখি শোনা, বলা, আমরা বলি না যে শোনা, শ্রবণ থেকে যে শোনা শব্দটা এসেছে, শোনা, এখানে কিন্তু দন্ত ন ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এগুলো খাঁটি বাংলা শব্দ, তাই এখানে কি দন্ত ন ব্যবহৃত হয়েছে। যেমন আরেকটা শব্দ আমরা কিষান লিখি, হ্যাঁ, কিষান, এখানেও কিন্তু দন্ত ন ব্যবহৃত হবে। এটা অতৎসম শব্দ, তাই যদি দেখো শোনা, আমরা শ্রবণ যদি লিখি তাহলে কিন্তু মূর্ধন্য ন লিখতে হবে, কারণ এটা তৎসম শব্দ। শ্রবণ, হ্যাঁ, ঘৃণা, ঘৃণা বানানে কিন্তু মূর্ধন্য না, কিন্তু ঘৃণা বানানে দন্ত না, কারণ এটা অতৎসম শব্দ, এটা তৎসম নেই। শ্রবণ তৎসম শব্দ, মূর্ধন্য ন হবে, কিন্তু শোনা এটা দন্ত ন হবে, কারণ এটা খাঁটি বাংলা শব্দ বা অতৎসম শব্দ। এরপরে আমরা বলতে পারি যে সমাস সাধিত শব্দে দন্ত ন ব্যবহৃত হবে। রি, র, রেফ এগুলো থাকলেও সমাস সাধিত শব্দ হওয়ার কারণে দন্ত ন হয়। আমরা লিখতে পারি যে সমাস সাধিত শব্দে, সমাস
সাধিত শব্দে দন্ত ন হয়, দন্ত ন হয়। মানে আমরা এখানে সংক্ষেপে লিখেছি, আসলে কথাটা এরকম ছিল, সমাস সাধিত শব্দে যদি নয়ের প্রয়োজন হয় তাহলে সেখানে মূর্ধন্য ন না হয়ে দন্ত ন হয়। হ্যাঁ, আমরা কিছু উদাহরণ নিতে পারি। যেমন দেখো, দুর্নীতি, দুর্নীতি, এখানে কিন্তু রেফ আছে, দূর নি তি, লক্ষ্য করো, যদি দূর নি তি, তাহলে আগের র আছে, তারপরে ন আছে, দূর নি, তা রয়ের পরে নটা মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, কিন্তু এটা সমাসসাধিত শব্দ হওয়ার কারণে এটা কি হয়েছে, যেমন দেখো দন্ত ন হয়েছে, দুর্নাম, দুর্নাম, হ্যাঁ, সর্বনাম, সর্বনাম, এই শব্দগুলোতে দন্ত ন ব্যবহৃত। এগুলোকে আমরা নত্ব নিষেধও বলতে পারি, অর্থাৎ নত্ব বিধান প্রযোজ্য না। আমরা যে মূর্ধন্য ন ব্যবহারের যে বিধান পড়েছি সেই বিধানগুলো এ সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য নয়, এজন্য এগুলোকে নত্ব নিষেধও বলা হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা জানতে পারলাম যে সমাসসাধিত শব্দে মূর্ধন্য ন হয় না। যেমন আমরা কয়েকটি উদাহরণ নিয়েছি, যেমন দেখো পরনিন্দা, পরনিন্দা, এখানে কিন্তু দন্ত ন ব্যবহৃত হয়েছে, আবার যুক্ত ব্যঞ্জন গঠনেও দন্ত ন ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, কিন্তু পরিণাম, পরিণাম লিখতে কিন্তু ওইটা পরি উপসর্গ যুক্ত হয়েছে, এই জন্য ওইটা আবার মূর্ধন্য ন হয়েছে। হ্যাঁ, তো আমরা সমাসসাধিত শব্দে আমরা জানতে পারলাম যে সমাসসাধিত শব্দে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না। যদি নয়ের প্রয়োজন হয় তাহলে সেখানে দন্ত ন ব্যবহৃত হয়। আমরা জানি যে বিদেশি শব্দে, বিদেশি শব্দে দেখো, বিদেশি, বিদেশি শব্দে, বিদেশি শব্দে দন্ত ন ব্যবহৃত হয়, দন্ত ন ব্যবহৃত হয়। কি লিখেছি কথাটা, যে বিদেশি শব্দে দন্ত ন ব্যবহৃত হয়। তো এই যেমন আমরা যদি উদাহরণ নেই, যে বিদেশি শব্দে অনেক শব্দ পাওয়া যাবে, তাই না? আমরা যদি লিখি আয়রন, তাই না, আয়রন, আয়রন, যদি লিখি কোরআন, কোরআন, যদি লিখি ইরান, ইরান। হ্যাঁ, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে কোন ন ব্যবহৃত হয়েছে লেখা কি দেখা যাচ্ছে? তাহলে আমরা জানি যে যেমন কার্নিশ থাকে না, কার্নিশ, 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 ট্রেনিং, ট্রেনিং, ট্রেনিং। হ্যাঁ, যেমন দেখো স্টেশন, স্টেশন, এই যে শেষে আমরা দন্ত ন ব্যবহার করেছি। তাহলে দেখো এই শব্দগুলোতে আয়রন বানানে মূর্ধন্য ন লিখেছি, এটা ভুল হয়ে গেছে, এখানে আসলে দন্ত ন হবে, কি না হবে, দন্ত ন হবে। আয়রন বানানে কি হবে, দন্ত ন হবে। সুন্দর করে একটা মূর্ধন্য ন লিখে দিয়েছি, তাই না? আয়রন, আয়রন বানানে কি হবে, দন্ত ন হবে। কোরআন বানানে কি হবে, দন্ত ন হবে। ইরান বানানে কি হবে, দন্ত ন হবে। কার্নিশ বানানে কি, দন্ত ন। ট্রেনিং বানানে কি, স্টেশন, দন্ত ন। এই যে বিদেশি শব্দ, সেটা হতে পারে যে হিন্দি, সেটা হতে পারে ডাচ, সেটা হতে পারে কি ফরাসি, সেটা হতে পারে তোমার ইংরেজি, হতে পারে আরবি, হতে পারে জাপানি, অন্য যে কোনো ভাষার শব্দ যখন আমরা বাংলা ভাষায় ব্যবহার করব সেখানে মূর্ধন্য ন ব্যবহার হবে না। কি হবে তাহলে, দন্ত ন ব্যবহার হবে, দন্ত ন ব্যবহার হবে। আমরা উদাহরণ দিয়েছি, এরকম আরও অসংখ্য অনেক শব্দ রয়েছে যেগুলোতে বিদেশি শব্দ হওয়ার কারণে দন্ত ন ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করে দেব। আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ সত্যবিধান আলোচনা করব। তোমরা এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে এবং পাঠ্যপুস্তক সাথে সাথে দেখবে।
আর তোমাদের একটি বাড়ির কাজ হলো, দেখবে যে আমাদের পাঠ্যপুস্তকে কিছু 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 শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়, এই শিরোনামে আমাদের পাঠ্যপুস্তকে কিছু শব্দ রয়েছে। সেই শব্দগুলো তোমরা একটু আত্মস্থ করবে, মনে রাখার চেষ্টা করবে। আমি শব্দগুলো আরেকবার বলে দিচ্ছি। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানুগুণ পুণ্যবনী, ফণি অনি বিপণী গণিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোনো ভানপন শান, চিক্কন নিক্কন তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। এই শব্দগুলো তোমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে নত্যবিধানের। এই শব্দগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তাতে নত্যবিধান, সত্যবিধান এগুলো জানার মাধ্যমে আমরা শব্দগুলোকে বিশুদ্ধ করে লিখতে পারবো। এজন্য আমাদের শুদ্ধ বানান লেখার ক্ষেত্রে অবশ্যই নত্য সত্যবিধান ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তো সেজন্য আমরা নত্য সত্য বিধানগুলোকে একটু গুরুত্ব দিয়ে যদি আত্মস্থ করি, তাহলে আমরা শুদ্ধ বানানে লিখতে পারবো। এজন্য তোমাদের প্রতি আমার আহ্বান রইল, তোমরা এই নত্যবিধানের যে বিধানগুলো আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করেছি, এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং পাঠ্যপুস্তকের উদাহরণগুলো, নিয়মগুলো দেখবে। আশা করি তোমরা সহজেই আত্মস্থ করতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুদীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।